গত 15 বছরে যে অনিয়ম দুর্নীতিগুলো হয়েছিল বা সরকারের যত সমালোচনা হয়েছে সেটা নেই, এগুলো তো সব দৃশ্যমান, কিন্তু এর মধ্যে রাজনৈতিক যেমন ছিল তার চেয়ে বড় আমরা মনে করি অনিয়ম ছিল অর্থনৈতিক খাতে, অব্যবস্থাপনা, দুর্নীতি, লুট সবকিছু মিলিয়ে। এবং এই যে পরিবর্তনটার পেছনে আকাঙ্ক্ষার মধ্যে কিন্তু অর্থনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষাও ছিল মানুষের মধ্যে। না হয় কিন্তু সেই আওয়ামী লীগে বিএনপি আসলো কিংবা জাতীয় পার্টি আসলো কিংবা জামাত আসলো, সাধারণ মানুষের কিছু যায় আসে না। সে ভেবেছে দেশের উন্নতি হবে, তার ভাগ্যের পরিবর্তন হবে, তার সন্তান চাকরি পাবে, একটু ভালো মন্দ খাবে, এরকমই বিষয়টা। সংস্কার হবে, লুটপাটটা বন্ধ হবে, এবং এসব কারণেই কিন্তু আমাদের তরুণরা প্রাণ দিয়েছিল। কিন্তু এই যে মূল জায়গাটুকুতে যেইভাবে যে গতিতে সংস্কারের দরকার তা কিন্তু মোটেও দৃশ্যমান হচ্ছে না। এবং একটা অদ্ভুত ব্যাপার কি, সরকারের কথার মধ্যে এক ধরনের কন্ট্রাডিকশন আছে। গত 4 দিন আগে এনবিআর এক প্রোগ্রামে আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যে 3টি সংস্কার আমাদের দরকার, এর মধ্যে সবচেয়ে অগ্রাধিকার দরকার হচ্ছে অর্থনৈতিক খাতের সংস্কার। যেটাকে উনি বলছেন সবচেয়ে অগ্রাধিকার দেওয়া দরকার, সবচেয়ে দ্রুত করা দরকার, সেটি আসলে সবচেয়ে ধীরলয়ে হচ্ছে। আপনি দেখেন ব্যাংক নিয়ে মেজর কোনো কাজ দেখছেন? কীভাবে লুটগুলো হলো, কীভাবে আগামী দিনে বন্ধ করা যায়, কীভাবে মালিকদের নিয়ন্ত্রণটা মুক্ত করা যায় ব্যাংকগুলো থেকে, যেখানে স্বাধীনভাবে আপনার ম্যানেজমেন্ট কাজ করতে পারবে। কীভাবে আপনি দেখেন যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান একই ধরনের কাজ করছে, ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। ব্যাংকও দীর্ঘমেয়াদী লোন দিচ্ছে, আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী লোন দিচ্ছে, কিন্তু আর্থিক প্রতিষ্ঠানে তো দীর্ঘমেয়াদী লোন দেওয়ার কথা তৈরি করা হয়েছিল সেই কারণে, কিংবা লিজ ফাইন্যান্স করার কথা। ব্যাংকের তো সেটা করার কথা ছিল না। ব্যাংকের কথা ছিল স্বল্পমেয়াদী, যেহেতু আমানত নিচ্ছে, সে হয়তো ট্রেড ফাইন্যান্স করবে, ছোটো ছোটো ফাইন্যান্স করবে। যার যে চরিত্র হওয়ার কথা, যে কারণে তৈরি করা হয়েছিল, সেগুলো যেন ওইভাবে পারফর্ম করতে পারে, রেকটিফাই করতে পারে, সে ধরনের উদ্যোগ সেটা কিন্তু নাই। আপনি কিভাবে ট্রেডের মাধ্যমে ওভার ইনভেস্টিং, আন্ডার ইনভেস্টিংয়ের মাধ্যমে টাকা পাচার হয়েছে, সেই ফাঁকফোকরগুলো বন্ধ করার জন্য দৃশ্যমান কোনো উদ্যোগ এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য এজেন্সি মিলে করবে, সেই ধরনের দৃশ্যমান কোনো ডেভেলপমেন্টও কিন্তু নাই। পাচারের টাকা, একটু আগে আপনি অনুষ্ঠান শুরুর আগে গল্পে বলছিলেন যে অনেক ঋণ খেলাপি প্রচুর টাকা হাতিয়ে নিয়ে কিংবা উন্নয়ন প্রকল্পে দুর্নীতি করে টাকা পাচার করে দিয়েছে অনেক টাকা। তার তো কিছু সম্পদ আছে, আমি যে সম্পদ আছে বিক্রি করলে হয়তো ঋণের অর্ধেকও কাভার হবে না, কিন্তু একটা সিম্বলিক একটা তাৎপর্য তো আছে, তাই না? যে আপনি সরকার খুব আন্তরিকভাবে চেষ্টা করছেন, তাহলে ভবিষ্যতে যারা এই ধরনের কাজ করবে তারা চিন্তা করবে যে যতটুকুই পারে সরকার কিন্তু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি এই জায়গাটা আমরা দৃশ্যমান কোনো ডেভেলপমেন্ট দেখছি না। আপনি পুঁজিবাজারে একটা টাস্ক ফোর্স করা হলো, 3 মাস সময় দেওয়া হয়েছিল, 6 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রিপোর্ট জমা দিতে পারেনি, এবং 2 দফা সময় বাড়ানো হয়েছে। এবং আপনি সালাউদ্দিন সাহেব একটা প্রোগ্রামে স্বীকার করেছিলেন যে এর আগে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল ডেট ইকুইটি রেশিও, মানে একটা প্রতিষ্ঠান দেখা গেলো মূলধন মাত্র 10 লাখ টাকা পেড আপ ক্যাপিটাল, সে 100 কোটি টাকা ঋণ নিয়ে যাচ্ছে। এটা কখনো স্বাস্থ্যকর চিত্র না, ভালো না। তাহলে একটা মূলধনের কত অংশ পর্যন্ত ঋণ নিতে পারবে, ডেট ইকুইটি একটা রেশিও করলে তাহলে হতো কি, ব্যাংকের উপর চাপটাও কমতো, এবং এই রেশিওটা ঠিক রাখার জন্যে এখান থেকে না নিতে পারলে ঋণ পুঁজিবাজারে যেতে হতো, তাহলে পুঁজিবাজারটা সমৃদ্ধ হতো, এবং ব্যাংকের উপরে যে ঋণ খেলাপি হওয়া, বসে যাওয়া, এখন অনেক ব্যাংক টাকা দিতে পারছে, এগুলো ঘটতো না। বিনিয়োগে কিন্তু ব্যাপক স্থবিরতা চলছে, কর্মসংস্থান নাই, বরং কর্মচ্যুতি হচ্ছে বিভিন্ন জায়গায়। তো যেখানে প্রতি বছর অসংখ্য নতুন মুখ আমাদের শ্রমবাজারে যুক্ত হয়, সেখানে আপনি নতুন যদি কর্মসংস্থান তৈরি না করেন, উল্টো বাজার আরও সংকুচিত হয়, তাহলে অবস্থাটা কোথায় হবে? যার আপনি রিফ্লেকশন দেখছেন, চুরি ডাকাতি ছিনতাই, এগুলো তো ভয়ানক রকম বেড়ে গেছে, সেটি একটি বিষয়। আপনি ব্যবসাদের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন। এক হলো যে নানা ধরনের ঘাত প্রতিঘাত তো গেছেই, করোনা গেল, ইউক্রেন যুদ্ধ গেল, তারপরে আবার এবার আন্দোলনকে কেন্দ্র করে একটা অনিশ্চয়তা ছিল, এবং এখনও সামনে নির্বাচন হবে কি হবে না, কখন হবে, হলে কে আসবে, কোন দল, তাদের পলিসি কী হবে, এগুলো নিয়েও কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটা উদ্বেগ আছে। সেই উদ্বেগের কারণে চাইলেও অনেক ব্যবসায়ী কিন্তু সাইডলাইনে বসে থাকছে, বিনিয়োগটা করছে না। এমন একটা সিচুয়েশনে যখন অবস্থা ত্রাহি অবস্থা, সেই জায়গায় আপনি ভ্যাট বাড়িয়ে দিচ্ছেন, সেই জায়গায় আপনি জ্বালানির দাম মূল্য বাড়িয়ে দিচ্ছেন, তো সার্ভাইভ করবে কম্পিটিশনের মধ্যে। এখন বলতে পারেন যে ভাই আমি 30 টাকার গ্যাস আপনাকে কীভাবে দেবো, আমি তো কিনে আনি 75 টাকায়। ভাই এত বছর তো এই প্র্যাকটিসের মধ্যে ছিল, আপনি পরিবর্তনটা ধীরে ধীরে করেন, একটা সহনশীল পরিবেশের মধ্যে দিয়ে আসুক, তৈরি করেন তাদেরকে, তাই না? দ্রব্যমূল্য আপনি বুঝেন, দ্রব্যমূল্যের জায়গাটা দৃশ্যমান কোনো উন্নতি কিন্তু নাই, বরং ওনারা বারবার স্বীকার করছেন অনেক সময় সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না, 3টি গ্রুপের হাতে বা এইভাবে বন্দি। আপনি আমাদের প্রতিযোগিতা কমিশনও আছে, কিন্তু সত্যিকার অর্থে প্রতিযোগিতার কোনো জায়গা কিন্তু তৈরি নয়। আপনি তেল বলেন, আপনি চিনি বলেন, কয়েকটি গ্রুপ অফ কোম্পানির হাতে কিন্তু বন্দী, ওরা যেভাবে চায় সেভাবে কিন্তু পণ্যমূল্য ওঠানামা করে। তো আপনি কি এখন পর্যন্ত দৃশ্যমান, হয়তো 6 মাস পুরো সময়টা পর্যাপ্ত না এই ধরনের বড় সংস্কারের জন্য, কিন্তু শুরুটা তো করতে হবে।